স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধ্যজেলার সাথে আছে আমি শামীম জাহেদি। প্রায় 2 বছর পর শিল্প কারখানায় গ্যাস সংযোগ দিতে 354টি কারখানায় তালিকা প্রকাশ করেছে পেট্রোবাংলা। 2300 প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। নতুন সংযোগ দেওয়া হলে গ্যাসের চাহিদা দিনে 10 কোটি ঘনফুট বাড়বে বলে জানিয়েছে পেট্রোবাংলা। আজ আমরা আলোচনা করব শিল্পে গ্যাস সংযোজন। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর শামসুল আলম। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। গ্যাস সংকটের কারণে গত কয়েক বছর শিল্প এবং বাণিজ্যিক খাতের সংযোগ বলা চলে প্রায় বন্ধ। সর্বশেষ 2013 সালে 86টি শিল্প কারখানায় সংযোগ দেওয়া হয়। দেশে 28.5 লাখ গ্যাসের গ্রাহক থাকলেও শিল্প গ্রাহকের সংখ্যা 6,000। শিল্প উদ্যোক্তাদের দীর্ঘদিনের দাবি কারখানায় নতুন গ্যাস সংযোগ। এমন বাস্তবতায় বৃহস্পতিবার গ্যাস সংযোগ সংক্রান্ত উচ্চ পর্যায়ের কমিটির বৈঠকে শিল্প কারখানায় গ্যাস সংযোগের সিদ্ধান্ত হয়েছে। আমরাও আমাদের কমিটি আছে, এই কমিটি হেডেড বাই আমাদের উপদেষ্টা, এবং এই কমিটি আমরা অ্যাপ্রুভ করেছি প্রায় 350-র মতো। সো এটা পর্যায়ক্রমে এটা চলতে থাকবে। মোটামুটি আমরা এখন কারণ ইন্ডাস্ট্রিতে আমরা নিয়মিত দিতে থাকবো। গ্যাস সংযোগের জন্য সারা দেশে আবেদন করেছে 2300 কারখানা মালিক। তবে আবেদনকারী অর্ধেক শিল্পের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। আমরা গ্যাসের ইন্ডাস্ট্রিগুলোকে ইন্সপেকশন করিয়েছি। আমরা বয়লার যারা ইউজ করবেন গ্যাস নিয়ে, এবং যারা মনে করেন এই গ্যাস নিয়ে বিশেষ করে এক্সপোর্ট ইন্ডাস্ট্রিগুলোতে ব্যবহার করবেন, যারা দীর্ঘদিন লোন নিয়ে রাখছেন এখন ইন্ডাস্ট্রি চালু করতে পারছেন না গ্যাসের অভাবে। পেট্রোবাংলার তথ্য মতে নতুন সংযোগ পেতে যাওয়া এসব শিল্প কারখানার জন্য দৈনিক দরকার হবে 12 থেকে 15 কোটি ঘনফুট গ্যাস। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। ডক্টর শামসুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? ভালো আছি। আপনার দীর্ঘ 2 বছর পর শিল্প কারখানায় গ্যাস সংযোগ দেওয়া হলো এবং 2300 প্রতিষ্ঠানটির মধ্যে থেকে সংস্থা দেওয়া হয়েছে, এবং যেখানে দেওয়া হয়েছে যেসব প্রতিষ্ঠানের কিন্তু চাহিদা যেহেতু অনেক বেশি, কিন্তু আমাদের যেহেতু সরবরাহ কম সংখ্যক প্রতিষ্ঠানকে দিতে বাধ্য হলো সরকার। এই যে নতুন সংযোগ দেওয়া হলো, যে পদ্ধতিতে দেওয়া হলো, সেই পদ্ধতির ব্যাপারে কি আপনার কোনো মন্তব্য আছে কিনা? এই পদ্ধতির ব্যাপার সম্পর্কে কয়েকটি কথা আমাকে অ্যাড্রেস করে আমার মতামতের বিষয়টি আমি আসব। প্রথমত হচ্ছে গ্যাস সংযোগ সাধারণত মাঠ পর্যায়ের মোটামুটি নিম্ন পর্যায়ের কর্মকর্তাদের অফিস থেকে বা মধ্যম পর্যায়ের কর্মকর্তাদের অফিস থেকে একটা সুনির্দিষ্ট নীতিমালার আওতায় এই সমস্ত বিদ্যুৎ বলেন, গ্যাস বলেন, গ্রাহক ভেদে এটা দিয়ে দেওয়া হয়। এবং সে ব্যাপারে যদি অভিযোগ বা আপত্তি ওঠে তাহলে সরকারের বিভিন্ন পর্যায়ে সেই অভিযোগগুলো নিষ্পত্তি করার বিধান আছে, এবং তাতে কনজিউমার্সদের স্যাটিসফ্যাকশন বা তাদের সন্তুষ্টি বিধান রক্ষা করা সম্ভব। এই ছিল মোটামুটি প্রচলিত প্রক্রিয়া। এখন আসেন যে এই যে মন্ত্রী মহোদয় বললেন যে সংযোগ কমিটি একটা করা আছে তার প্রধান ছিলেন জ্বালানি উপদেষ্টা, এবং সেখানে প্রিন্সিপাল সেক্রেটারি আছেন, সেখানে জ্বালানি সেক্রেটারি আছে, সেখানে বিদ্যুৎ সচিব আছেন, পেট্রোবাংলার চেয়ারম্যান আছেন, অর্থাৎ সরকারের শীর্ষ পর্যায়ের লোকজনদের গঠিত কমিটি এই সংযোগের সিদ্ধান্ত নিয়েছে। এই সংযোগ কি নীতিমালার আওতায় নেওয়া হয়েছে এ ব্যাপারে সম্প্রতি কিছুদিন আগে এরকম একটা আলোচনা সভায় আমাদের প্রশ্ন উত্তরে এই জ্বালানি উপদেষ্টার সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল। আমি ব্যক্তিগতভাবে তাকে প্রশ্ন করেছিলাম যে দুটো বিষয়। একটি বিষয় হচ্ছে যে এই কমিটি যে সংযোগ দিয়ে আসছে, এই কমিটি সংযোগ দেওয়ার স্বচ্ছতা নিয়ে, বা সংযোগ কমিটি দিচ্ছে অথচ ফিল্ডে সংযোগ হচ্ছে, যারা সংযোগ দিচ্ছে তাদের স্বচ্ছতা নিয়ে এবং সিদ্ধান্তের স্বচ্ছতা নিয়ে একটা অভিযোগ আছে, এবং সংযোগে দুর্নীতিও হচ্ছে এই অভিযোগও আছে। এটাও সত্য কথা, যখন যে প্রতিষ্ঠানটি গ্যাস সংযোগ পায়নি তারা সঙ্গত কারণেই হয়তো অভিযোগ আনতে পারে। সেই অভিযোগ এখন সরকার শীর্ষ পর্যায়ের লোকজনদের বিরুদ্ধে যদি এরকম অভিযোগ আসে তাহলে রাষ্ট্রের আর সে অভিযোগ প্রশাসনিকভাবে নিষ্পত্তি করার সক্ষমতা থাকে না। এই প্রশ্ন যখন তার মুখোমুখি করা হয়েছিল উনি এই প্রশ্নের জবাব দেননি। নেক্সট আর একটা প্রশ্ন এসেছিল, সেটা সঞ্চালকই আমাদের প্রশ্নের সূত্রে তিনি করেছিলেন যে আপনারা যে সংযোগ দেবেন বা দিচ্ছেন এই
এই যে দুই হাজার যে অ্যাপ্লিকেশন পড়ে আছে সেই অ্যাপ্লিকেশন থেকে তখনই শোনা যাচ্ছিল যে 300 জনের বেশি সংযোগ দেওয়া যাবে না। এবং সে প্রশ্নেও উনি বলেছিলেন যে আমরা জানতে চেয়েছিলাম যে এই সংযোগ কি বিধি বিধান নীতিমালা নর্মস এবং স্ট্যান্ডার্ড ফলো করে দেওয়া হবে সেটা আমাদেরকে জানানো হোক, এবং সেটা জনগণকে জানানো হলে অন্তত জনগণ আশ্বস্ত হবে যে আমি এই নীতিমালার আওতায় পাবো কি পাবো না, সেটা আগেই সে নিজের ফেথ যাচাই হয়ে যাবে, তার জন্য আপনার জানা দরকার পড়বে না। আমি যদি একটু এখন একটু লেটস বি পজিটিভ, যদি একটা পজিটিভ হয়ে কথা জিজ্ঞেস করি যে ঠিক আছে 354টি কারখানা তো গ্যাস সংযোগ পেলো, এতে কি আসলে এতে অ্যাটলিস্ট আমাদের কিছু উপকার হচ্ছে, তাই তো? আপনি উপকারের বিষয়টি যদি আসেন, সেটা হচ্ছে কি যে উপকারের কোনো জায়গা আমরা আমাদের জায়গা থেকে আইডেন্টিফাই করতে পারছি না। সেই জায়গাটাই যদি আপনি আসেন, তাহলে আমাদেরকে প্রথমেই বলতে হবে আমি কি গ্যাস সরবরাহ প্রবৃদ্ধি নিয়ম অনুযায়ী চাহিদা অনুযায়ী কি বাড়াতে পারছি? তার উত্তর হচ্ছে না। গ্যাসের মজুদ বাড়াতে পারছি না। তাহলে এই দুটো নাবোধক জায়গায় থেকে আমি এই সংযোগ বৃদ্ধি দিয়ে চাহিদা বৃদ্ধি করে আমি কি ধরনের আবার নতুন সংকটে পড়ছি কিনা? আর অবশ্যই আমরা এখন প্রতিটা বছরই আমরা দেখতে পাই যে শেষ মৌসুমে আমরা সার উৎপাদন বন্ধ রেখে সেই গ্যাস বিদ্যুৎ উৎপাদনে প্রায় দৈনিক 100 থেকে 150 MMCF মিলিয়ন ঘনফুট গ্যাস আমরা ব্যবহার করি বিদ্যুৎ উৎপাদন, বাড়তি বিদ্যুৎ উৎপাদন করার জন্য। তার মানে সারা বছরই ওই বিদ্যুৎ উৎপাদন করার ক্ষমতা আমাদের থেকে গেছে, অর্থাৎ গ্যাস শেষে পরে আমরা করতে পারছি না, তখন ইমার্জেন্সি বেসিসে ওগুলো বন্ধ করে দিয়ে আমরা এটা করছি। তার মানে গ্যাস আমাদের যা দরকার, ইভেন বিদ্যুৎ উৎপাদন করার মতো, সার উৎপাদন করার মতো গ্যাস যতখানি দরকার আমরা দিতে পারছি না, একটা বড় সংকটের মধ্যে আছে। এখন আসেন সেই সংকটটা আমরা এবারের ইরিগেশনেও আমরা মিটাতে পারিনি, সেটাও প্রমাণিত হয়ে গেছে। এই অবস্থায় যদি আপনি আবার গ্যাসের চাহিদা সরবরাহ না বাড়ান, তাহলে আপনাকে গ্যাস রেশনিং আরো বাড়াতে হবে, অন্য সেক্টর থেকে গ্যাস আপনাকে উইথড্র করে এই গ্যাস দিতে হবে, অথবা তাদেরকে আপনি সংযোগ দিয়েছেন তাদেরকে গ্যাস যথাযথভাবে দিতে পারবেন না, প্রেসার থাকবে না। এবং নারায়ণগঞ্জের দিকে যেসব পাওয়ার প্ল্যান্টগুলো বন্ধ হয়ে আছে, ওভারলোডিং এ আছে, অথবা দুর্ঘটনাজনিত কারণে বন্ধ হয়েছে সাময়িক, তারা হয়তোবা অল্প দিনের মধ্যে 6 মাস 2 বছর 1 বছর পরে তারা অপারেশনে আসবে। এরকম 700, 800, 1000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন আবার গ্যাস চাবে। তখন আপনি এই গ্যাস, তারা তো অলরেডি তাদের কানেকশন আছে, তাদের অলরেডি তাদের গ্যাসের অ্যালোকেশন আছে, সেই গ্যাস আপনি যখন দেবেন তার মানে বাড়তি গ্যাস আরো দিতে হবে। আবার ইন্ডাস্ট্রির জন্য আপনি অলরেডি 100-150 কোটি ঘনফুট গ্যাস বাড়তি সংযোজন করলেন, তাহলে এই গ্যাস বন্টনের পলিসি কিন্তু আপনার কাছে নেই। রেশনিংটা আপনি কিভাবে করবেন, কিভাবে আপনি গ্যাসের প্রেসার মেনটেন করবেন, কারিগরি সাইডটা অ্যাজ ওয়েল অ্যাজ বন্টনের নীতিমালা আপনি সেখানে সুষম এবং সমতা রক্ষা করতে পারবেন না। তার মানে একটা বড় ধরনের বিশৃঙ্খলা কিন্তু আমরা এই সিদ্ধান্তে আমরা পেয়ে গেলাম। তারপরে হচ্ছে মজুদ গ্যাস, এইটা কানেকশন না দিতে পারলে যারা বর্তমানে উৎপাদন ব্যবস্থার মধ্যে আছে তাদের উৎপাদন ব্যাহত হবে, অ্যাজ ওয়েল অ্যাজ যতদিন পর্যন্ত তারা সাস্টেইন করতে পারতো তার থেকে আয়ুষ্কাল কমে গেল। 2017-18 সালের পর থেকেই ধারণা করা হচ্ছে যে গ্যাসের চাপ কমতে থাকবে, অর্থাৎ গ্যাস সরবরাহ কমতে থাকবে, ডাই আউট হয়ে যাবে হয়তো 2030 সাল নাগাদ। তাহলে যারা শিল্প উৎপাদনে আছে, শিল্প খাত, তাদের তো আপনি এনার্জি সিকিউরিটি তো ভয়ঙ্কর হুমকির মধ্যে ফেলে দিলেন। আবার যাদের দিলেন তারা নতুন করে আপনি শিল্প উদ্যোক্তা, তারা গ্যাস পেলো, তাদের তো অন্তত 25-30 বছর তাদের লাইফ আছে। আপনি কি 25-30 বছর তাদের গ্যাস দিতে পারবেন? এই গ্যাস পারবেন না। 2 বছরও দিতে পারবেন কিনা, বা যতখানি চাহিদা ততখানি দিতে পারবেন কিনা তা নিয়েও সন্দেহ আছে। তাহলে এই গ্যাস কানেকশন কোনো দিক দিয়ে ইতিবাচক বলা যায় না। তাহলে শিল্প কারখানায় আসলে আমরা কিভাবে কাজ করব, কিভাবে শিল্প কারখানার জন্য যে এনার্জি নিশ্চিত করতে হবে, যে জ্বালানি নিশ্চিত করতে হবে, সেটা আমরা কিভাবে দিতে পারি? আমরা এই বিষয়টা আপনার কাছে আলোচনা করবো। তার আগে আমরা নেব ছোট্ট একটা বিরতি। আমাদের সময় হলো একটা বিরতিতে যাবার, ফিরছে শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আজ আমরা আলোচনা করছি শিল্পে গ্যাস সংযোগ নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর শামসুল আলম। ডক্টর আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে আরেকবার। আমরা কথা বলছিলাম, বিরতিতে যাবার আগে প্রশ্ন করেছিলাম আপনার কাছে, জানতে চেয়েছিলাম যে কারখানাতে আমরা গ্যাস দিলাম, আপনি বলছেন যেটা এটা আসলে আলটিমেটলি ভালো বয়ে আসবে না, কারণ আমাদের জ্বালানি সংকট রয়েছে। তাহলে আমরা শিল্প উৎপাদনের জন্য কি ধরনের জ্বালানি নিশ্চিত করতে পারি গ্যাস যদি আমাদের না থাকে? আপনি যদি 2009 সালের দিকে ফিরে যাই, তাহলে তখন সরকার যে পার্টিসিপেটরি পার্সপেক্টিভ প্ল্যান করেছিল, তখনই এই গ্যাস সরবরাহ এবং গ্যাস সংকটের নিয়ে
ব্যাপারে একটি অ্যালার্ম এবং সতর্ক সংকেত ছিল যে আমাদের এখন যে গ্যাসের চাহিদা রয়েছে, বিদ্যমান রয়েছে, সেই গ্যাসের চাহিদা আর যেন বাড়ানো না হয় কোনো সেক্টরেই। আচ্ছা, এবং পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ধারাবাহিকভাবে আপনার বিরামহীনভাবে ভারত এবং চীন 2030 সাল পর্যন্ত কয়লা বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রাখবে, অন্য কোনো জ্বালানির দিকে তারা যাবে না, শুধুমাত্র কস্ট ইফেক্টিভ করার জন্য, সাশ্রয়ী মানে বিদ্যুৎ উৎপাদন যাতে স্বল্প মূল্যে স্বল্প দামে করা যায় এবং আমাদের প্রবৃদ্ধি বজায় রাখা যায়, রাইট। অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখা যায় সেই সাপেক্ষে বা সেই শর্তে বা সেই দিক দৃষ্টি থেকে, সেই আঙ্গিকে এই কথাটি ছিল। আমরা যে এখন যে জায়গাটা আসছে, আমরা জ্বালানি তেলের সরবরাহ বাড়িয়েছি, জ্বালানি সরবরাহ, প্রাথমিক জ্বালানি সরবরাহ যদি বৃদ্ধি করতেই হয় আমরা বাড়িয়েছি আসলে জ্বালানি তেলের সরবরাহ। এবং আমাদের পরিবহন খাতে যদি আমরা সিএনজিটা না বাড়িয়ে যদি জ্বালানি তেলটা ওখানে দিতাম এবং পাশাপাশি যেখানে বলা হয়েছিল অব্যাহতভাবে কয়লা উৎপাদন, কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রাখো, তাহলে সেই কয়লা আমদানি করতে কয়লাই হোক আর আমাদের দেশের কয়লাই উত্তোলন করেই হোক, আমরা যদি সেইটা করতে পারতাম, যে কারণে হোক সেই সেটা আমরা পরিকল্পনা করতে বাস্তবায়ন পারিনি। এখন আমরা পারিনি। এখন আসেন সেই জায়গা থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমরা প্রাইমারি জ্বালানি সরবরাহের ক্ষেত্রে যে ধরনের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের পরিকল্পনা নেওয়ার দরকার ছিল, সেই জায়গাটা আমরা ব্যর্থতার পরিচয় দিয়েছি। ঠিক আছে। এখন আপনারা আসেন, আমরা আসি যে কথা আমরা কি করতে পারি, আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে করতে পারি বা করা উচিত, জরুরি করা উচিত, যে এই যে সেক্টরগুলো, যে ভোক্তাদেরকে আমরা যে গ্যাস দিতে পারছি না, যে কথাগুলো আমরা আগে বললাম, এই বাস্তব চিত্রটা সরকারকে জানাতে হবে, মানুষকে বলতে হবে, প্রচার করতে হবে। যেমন ভাবে সতর্ক সংকেত দেই যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ আসে যে আপনারা সতর্ক হয়ে যান, এটা প্রাকৃতিক দুর্যোগের থেকেও ভয়াবহ। প্রকৃতির দায়ী থাকে যে প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষকে রক্ষা না করতে পারলে, বিপর্যয় আসলে প্রকৃতি সেটা ফুলে ফলে ফসলে পরবর্তীতে পুষিয়ে দেয়। কিন্তু আজকে ম্যানমেড প্রকৃতি দুর্যোগ, যেটাই যে জ্বালানি সংকটের কারণে শিল্প খাত বলেন, বিদ্যুৎ খাত বলেন, পরিবহন খাত বলেন, এই অ্যালার্মটা সরকার কেন দিচ্ছে না তা ভেবে আমি অন্তত দুশ্চিন্তাগ্রস্ত। অন্তত সরকার এটা দিক। আর তারপরেই হচ্ছে বিকল্প যে পরিকল্পনা। আমি জ্বালানির জায়গাটা আমি আবারও বলবো যে বিশ্বের অন্তত দুটো রাষ্ট্রের তারা অন্তত তাদের থেকে অভিজ্ঞতা শেয়ার করতে পারে যে তারা ধারাবাহিকভাবে কয়লা চলে যাচ্ছে, বিদ্যুৎ উৎপাদন তারা ধারাবাহিকভাবে অব্যাহত রাখছে, কয়লা বিদ্যুৎ উৎপাদন। আমাদেরও পরিকল্পনা আছে, কিন্তু আমরা যদি 9 সাল থেকেই বেঞ্চমার্ক হিসেবে ধরি যে আমরা ওইখান থেকেই শুরু করেছি কয়লা আনার জন্য, তাহলে আজকে 7 বছরের মাথায় এসে আমরা কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন আরও একটু 2-4 বছরের মধ্যে পাবো, আরও 1 কিলোওয়াট বা 1 ইউনিট, সে প্রস্তুতি কিন্তু আমরা দেখছি আমাদের নাই, আমরা দেখছি না। তার মানে এই জায়গাটা আমরা এখন পর্যন্ত কনসেন্ট্রেট করছি না, উল্টা আমরা এলএনজি বিদ্যুৎ পাবো সেই আশায় আমাদেরকে আশান্বিত করা হচ্ছে, যেটার দাম রেন্টালের কারণে বিদ্যুতের দাম বেড়েছে। আমাদের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে যাওয়া উচিত, আমাদের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে যাওয়া। আমি বলতে চাচ্ছি আসলে দেশীয় কয়লা উৎপাদন। আপনি প্রথম প্রশ্ন হচ্ছে কি যে আমাদের দেশীয় কয়লা এবং আমদানিকৃত কয়লা আমাদের বিদ্যুতের যে চাহিদা রয়েছে সেই চাহিদা পূরণের জন্য আমরা যে বিদ্যুৎ উৎপাদন করব তার জন্য প্রায় প্রাথমিক জ্বালানি নির্বাচিত যদি করতে হয় আমাদের কয়লাই করতে হবে, দেশীয় কয়লা কয়লা করতে হবে। এখন আসেন যে পরিমাণ কয়লা আমাদের লাগবে, যদি আমরা কয়লার উপরেই নির্ভর করতে চাই, তাহলে দেশে যে পরিমাণ কয়লা আছে সেই কয়লা যথেষ্ট নয়, ইনঅ্যাডিকুয়েট। এখন আপনাকে কয়লা যদি সাপ্লাই দিতে হয়, অভ্যন্তরীণ কয়লা এবং আমদানিকৃত কয়লা, এটাকে আপনার কম্বিনেশনে একটা পরিকল্পনা, সুষ্ঠু পরিকল্পনার আওতায় সমন্বিতভাবে এই কয়লা সাপ্লাই নিশ্চিত করতে হবে। এখন আসেন আমি এখনই কয়লা তুলে এই সাপ্লাই নিশ্চিত করব, নাকি আমি আগে আমদানি করব, ধীরে ধীরে আমার কয়লাটা যখন আমদানিকৃত কয়লার ব্যয় বাড়বে তখন আমার কয়লা দিয়ে ব্যয়টাকে নিয়ন্ত্রণে রাখবো। এটা হচ্ছে একটা কৌশল। আমেরিকার অনেক তেল আছে, কিন্তু আমেরিকা বিশ্ব থেকে তেল নিয়ে গেছে, তার তেল মজুত রেখেছে আরো দীর্ঘমেয়াদী এই ফসিল ফুয়েল বা জ্বালানি তেল বা খনিজ তেল এগুলো দিয়ে বা খনিজ জ্বালানি দিয়ে সে যাতে তার চাহিদা মিটাতে পারে এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পারে। তা আমরাও আমাদের এই সীমিত পরিমাণ কয়লা সেই আঙ্গিকে এখনই ব্যবহার করার কথা না ভেবে যদি দীর্ঘমেয়াদী রেখে দিই এবং এখন আমদানিকৃত কয়লা দিয়ে যেটা সরকার বলতে চাচ্ছে আমরা যদি সেদিকে যাই, আমি মনে করি না যে এটা যৌক্তিক নয়, এটাও একটা যৌক্তিক পদক্ষেপ, কিন্তু সে পদক্ষেপ নিতে হবে। আবার এই কয়লা আমদানিটাকে আমরা সরকারি খাতে করব না ব্যক্তি খাতে করব, এই জায়গাটাও একটা ডিসিশন নেওয়ার ব্যাপার। আমি মনে করি আমরা জ্বালানি ব্যবস্থাপনায় আমরা সক্ষমতার দিক থেকে আমাদের অর্থনীতি যে অবস্থায় আছে সেই অবস্থায় এখন পর্যন্ত ঢালাওভাবে বেসরকারি খাতকে জ্বালানি খাতে
আনাটা ঝুঁকিপূর্ণ। এখনো জ্বালানি সরবরাহ, বিদ্যুৎ উৎপাদন সবকিছুতেই সরকারের প্রাথমিক এবং প্রাধান্য এবং নিয়ন্ত্রণ থাকা দরকার, এবং আস্তে আস্তে ধীরে ধীরে ব্যক্তি খাতকে অ্যাকোমোডেট করা এবং সরকারি খাত এবং ব্যক্তি খাতের মধ্যে পারফেক্ট কম্পিটিশন এনশিওর করাটা Exactly. নিশ্চিত করা, সেই সব জায়গাটাও কিন্তু অস্পষ্ট। অর্থাৎ ওভারঅল ব্যবস্থাপনার ক্ষেত্রে দক্ষতা এবং সক্ষমতার পরিচয় রাষ্ট্র দিতে পারছে, সেটা অন্তত আমি আপনার এই আজকের অনুষ্ঠানে বা এর আগেও স্বীকার করতে পারিনি। ঠিক আছে, আমি আরেকটা বিষয় আপনাদের সাহায্য করতে চাচ্ছি। এখন জ্বালানি তেলের দাম কমানো বা কমানো হবে বা হবে না নিয়ে একটি আলোচনা চলছে, বিতর্ক চলছে। এইখানে আপনার কি মনে হয়, যদি আমরা জ্বালানি তেলের দাম কমাতে পারি, সত্যিকার অর্থে সাধারণ মানুষ কি সেখান থেকে লাভবান হবে? এখন এখানে দুটো জিনিস আমাদের ভাবার বিষয় আছে। ধরেন জ্বালানি প্রতিমন্ত্রী বলছে জ্বালানি দাম এই মুহূর্তে কমানোর ব্যাপারে সুযোগ সরকারের সিদ্ধান্ত নেই বা হয়নি, সুযোগ বা নেই। তার অভিব্যক্তিতে প্রকাশ পেয়েছে যে এটা কমানো হচ্ছে না। আর অর্থমন্ত্রী বলছেন যে জ্বালানি দাম সেপ্টেম্বর থেকে কমানো হবে, এবং তার এই অভিব্যক্তিটাও IMF এর একজন সদস্য বা প্রতিনিধি যখন তার রুমে ঢুকেছে, ঢোকার আগে তার এক ধরনের অভিব্যক্তি ছিল, ঢোকার পরে দেখা যাচ্ছে যে তার অভিব্যক্তিটা জ্বালানি তেলের দাম কমানোর ব্যাপারে উল্টে গেছে। তার মানে এখানে একটা প্রভাব কাজ করছে, অর্থাৎ সরকারের নিজস্ব দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করছে এই যে IMF এর $1 বিলিয়ন ছাড় করার বিষয়টি, যেটা এর আগেও আমরা দেখেছি যে বিদ্যুতের দাম বাড়ানো হঠাৎ করে রাতারাতি 12টার পরে তেলের দাম বাড়ানোর ব্যাপারটি এইসব প্রভাবক কাজ করেছে। এটা যদিও দুর্ভাগ্যজনক ব্যাপার যে আমাদের ব্যবস্থা লাভবান হবে কিনা। এখন আসেন লাভবানের ব্যাপারটি। বিদ্যুৎ জ্বালানি তেলের দাম কমিয়ে ফেললে, কমানোর বিষয়টি যদি যে ভারসাম্যটা এখন আছে, বিশেষত সিএনজির সঙ্গে পরিবহন খাতে জ্বালানি তেলের যে ভারসাম্যটা আছে, এই ভারসাম্যটা জ্বালানি তেল কমিয়ে ফেললে ভাড়ার উপরে তার ইম্প্যাক্ট আসার সম্ভাবনা কম, কারণ আপনাকে পরিবহন খাতে সিএনজির দাম বাড়াতে হবে, সেটা হবে না। তো সেই ভারসাম্যটা রক্ষা করার কৌশলটা সরকারের মধ্যে অনুপস্থিত। ডক্টর আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় স্বল্পের জন্য আমরা বিস্তারিত আলোচনা করতে পারলাম না, ভবিষ্যতে নিশ্চয়ই আমরা নিয়ে আবার কথা বলবো আপনার সাথে। অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাদ্যের কাছ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।